নমস্কার, শুরু করছি হাল্লা বল। আপনার সঙ্গে রয়েছে আমি দেবারতী। ভোট পর্ব সমাপ্ত, এখন অপেক্ষা শুধুমাত্র 4 তারিখের। আগামী 5 বছর বাংলার মসনদে কে বসছেন। কিন্তু তার মধ্যেই যে অনভিপ্রেত ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেগুলো হচ্ছে টুকরো কিছু অশান্তির ছবি। দ্বিতীয় দফা নির্বাচনের ঠিক আগে থেকে যে অশান্তির সূত্রপাত, আজকের দিন পর্যন্ত বেশ কিছু জায়গা থেকে কিছু বিক্ষিপ্ত গণ্ডগোল অশান্তির খবর ধরা পড়েছে। আর যে কথা না বললেই নয়, সেটা হচ্ছে বেহালা পশ্চিম। দিনভর আপনারা দেখেছেন উত্তপ্ত থেকেছে পরিস্থিতি। একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে, তৃণমূল তাদের মতো করে কিছু ব্যাখ্যা দিচ্ছে, বিজেপি তাদের মতো করে কিছু ব্যাখ্যা দিচ্ছে। আহত হয়েছেন একাধিক এবং যথেষ্ট আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তারা। বেহালার এই ছবি, পাশাপাশি রাসবিহারীর ছবি আপনাদের দেখিয়েছি। শহর কলকাতার ভেতরে বিভিন্ন জায়গা উত্তপ্ত হয়েছে ভাঙড়। আবারও যে কথা বলছি যে নতুন করে এবারের নির্বাচনে আমরা অন্তত দেখলাম নওশাদ সিদ্দিকেরও একটা রিয়াকশন খুব ইম্পর্টেন্ট এখানে। নওশাদ সিদ্দিকও বলছেন যে মোটের ওপর শান্তিপূর্ণ হয়েছে নির্বাচন। যে ভাঙড়ে বোমা গুলি এইরকম শব্দে এখানকার মানুষের ঘুম ভাঙে, সেই ভাঙড়ে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। কিন্তু তারপরে আবারও ভাঙড়ের কিছু জায়গায় বিক্ষিপ্ত খুবই সামান্য গণ্ডগোল। ভাটপাড়া থেকে কিছু খবর এসেছে গণ্ডগোলের, ক্যানিং থেকে গণ্ডগোলের খবর এসেছে, রানাঘাটে গণ্ডগোলের খবর এসেছে, শান্তিপুরে গণ্ডগোলের খবর এসেছে। এই রকম কিছু বিক্ষিপ্ত গণ্ডগোল অশান্তি, এই সব কিছুর মধ্যেই খুব তাৎপর্যপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে 90%-এর ওপরে ভোট। এই 90%-এর ওপরে ভোট, দু দফার কথাই আমি বলবো আলাদা আলাদাভাবে। 90% ওপরে ভোট, সেটা কি রাজনৈতিক ক্ষেত্রে ইতিবাচক দিক? বিধানসভা নির্বাচন সম্পন্ন, এই নির্বাচন শেষ কবে এই রকম মোটের ওপর শান্তিপূর্ণ বাংলার মানুষ দেখেছেন, বা আমার এখানে যারা প্যানেলে এই মুহূর্তে বসে রয়েছেন তারা দেখেছেন। আমি ডেফিনেটলি তাদের কাছে তো জানতে চাইবই। আর খুব স্বাভাবিক ঘটনা এটা যে এর পরেই আসবে যে এত পার্সেন্টেজ অফ ভোট কোন দিকে পাল্লা ভারী হলো, কার আখেরে লাভ হলো। হিংসা প্রায় নেই নির্বাচনে, কার লাভ হলো, কি ইঙ্গিত দিচ্ছে, চুলচেরা বিচার, চুলচেরা বিশ্লেষণ, এই সব কিছু নিয়ে কথা হবে। কিন্তু আজকে এই কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার একটি বক্তব্য যেটা দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করতে চাইব। উনি বলছেন 226টার বেশি সিট পেয়ে ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি আরও কিছু মন্তব্য তার রয়েছে, খুব বাছাই করে কিছু রিয়াকশন শোনাবো। প্রথমেই শোনাই, 226টি কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বা তার বেশি কেন্দ্রে নির্বাচিত হয়ে তৃণমূল সরকার ফিরবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও হতে চলেছেন, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা বলছেন। এবং যে এক্সিট পোল ইতিমধ্যেই বাজারে রয়েছে, সেই এক্সিট পোল সম্পর্কেও মন্তব্য করেছেন মাননীয়া। দেখুন কি বলেছেন। আপনাদের প্রতি আমরা খুব কৃতজ্ঞ, এত রোদ্দুরের মধ্যেও এবং সবকিছু অত্যাচার সহ্য করুন আপনারা যেভাবে ভোট দিয়েছেন লাইনে দাঁড়িয়ে, আপনাদের কাছে আমরা খুব কৃতজ্ঞ। আমি আমার কর্মীদের কাছেও খুব কৃতজ্ঞ, যারা জীবনপণ লড়াই করে অনেক অত্যাচার সহ্য করে, সেন্ট্রাল ফোর্স এবং এখানকার ফোর্স সবার যৌথ অত্যাচার সহ্য করেও টোটাল সমস্ত মেশিনারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার থেকে শুরু করে পুরো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং 19টা রাজ্যের বিজেপি নেতাদের এবং অর্থ ভান্ডার, শক্তির ভান্ডার, বন্দুকের ভান্ডার নিয়ে যারা বাংলার মানুষকে জব্দ করতে চেয়েছিলেন, জব্দ তারা কিন্তু ভোট বাক্সে হয়ে গেছে। মানুষ যে বিপুলভাবে ভোট দিয়েছে, আমার তাদের প্রতি পুরো ভরসা, বিশ্বাস, আস্থা আছে। আমি আপনাদের নিশ্চিন্ত করে বলতে চাই, আমরা 200-300 পেয়ে যেতে পারি। 226 ক্রস করবো 2026-এ। যেটা টিভিতে দেখাচ্ছে, এটা বিজেপি অফিস থেকে কালকে বেলা 1:08 সার্কুলেট করেছে এবং টাকা দিয়ে বলেছে যাতে এটা দেখানো হয়। তার কারণ হচ্ছে আমার কাছে স্পেসিফিক ইনফরমেশন এসছে 1:08-এ, আমি কোনো একটা প্রেস মিডিয়ার থ্রুতে পেয়েছি এবং সেই ইনফরমেশনে দেখা যাচ্ছে তারা পরিষ্কার বলছে ফোর্সফুলি তোমায় করতে হবে এটা। এবং
ওরা কালকে এটা করিয়েছে প্রেসকে দিয়ে, গদি মিডিয়াকে দিয়ে। ওরা তো আপনারা জানেন ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স সবাইকেই চমকায়, যাতে উল্টো পাল্টা বলে আমাদের মনোবলটা কর্মীদের ভেঙে যায়, মানুষের মনোবল ভেঙে যায়। শেয়ার বাজারে ধস নামবে আসল সত্যিটা বেরোলে। সেই জন্য শেয়ার মার্কেটকে সান্ত্বনা দিতে গিয়ে, এটা আমার কাছে স্পেসিফিক খবর আছে, এইটা করেছে। এবং আমি পরিষ্কার বলছি, 2016তেও সেম জিনিস হয়েছে, 2021এও সেম জিনিস হয়েছে। ওরা কিন্তু বারবার করে যা এক্সিট পোল যা দেখিয়েছে, টোটালটাই দেখিয়েছে বিজেপির কথায়। সরাসরি অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়, এক্সিট পোল দেখানো হয়েছে বিজেপির কথায়। যাই হোক, আসবো আলোচনা। আমার সঙ্গে আজকে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে আলাপ করাই। আমার সঙ্গে রয়েছেন চার্লস নন্দী, বিজেপি মুখপাত্র। চার্লসদাকে স্বাগত জানাবো আমার অনুষ্ঠানে। রয়েছেন শক্তি মৈত্র, কংগ্রেস মুখপাত্র। শক্তিদাকেও স্বাগত জানাবো। অম্বরীশ সরকার, তৃণমূল মুখপাত্র, স্টুডিওর বাইরে থেকে আমাদের সঙ্গে রয়েছেন। অম্বরীশদার সঙ্গে এর আগেও কথা হয়েছে ভোটের দিন। অম্বরীশদা, আপনাকেও স্বাগত জানাই। আমি ভেবেছিলাম অম্বরীশদার সঙ্গে কথাটা দিয়ে শুরু করব, কিন্তু যখন এরকম একটা অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, তখন একটু চার্লসদার কাছে আসি। চার্লসদা, কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? 226-এর বেশি সিটে ওনারা আসতে চলেছেন এবং এই এক্সিট পোল এটা আপনারা করাচ্ছেন। দেখুন, এখানে প্রথমেই বলে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একটু আগে বক্তব্য আপনারা শোনালেন, আপনি ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ওনার এক্সপ্রেশন, ওনার দাঁড়ানো, ওনার নমস্কার করা দেখলেন, দেখে মনে হলো এটা হচ্ছে বিদায় বার্তা। বিদায়ের ঠিক আগে আগে মানুষ যখন কোনো বার্তা দেয় তার কর্মীদের, তার সমর্থকদের, মমতা বন্দ্যোপাধ্যায় সেই হচ্ছে ছবিটা বড় করে দেখি। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যখন বলছেন ওনার বডি ল্যাঙ্গুয়েজ একবার দেখি, ছবিটা দেখি। আপনি ওনার নমস্কার থেকে দেখান, একদম নমস্কার থেকে একবার, আরেকবার একটু দেখি ছবিটা কি রকম, কেন দেখুন কতক্ষণ ধরে উনি নমস্কার করে বসে দাঁড়িয়ে আছেন। দেখুন এটা আপনার বিদায় বার্তা কেন মনে হচ্ছে এটা? দেখুন ওনার কথাবার্তা, একটু সাউন্ডটা শুনুন। ওনার আপনাদের কাছে, আপনাদের প্রতি আমরা খুব কৃতজ্ঞ, এত রোদ্দুরের মধ্যেও এবং সবকিছু অত্যাচার সহ্য করুন আপনারা যেভাবে হাত জোর করে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, তো মানে এটা তো মানে এটা কেন আপনার মনে হচ্ছে আমি জানি না। যাই হোক, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখছি খুব কাছ থেকে। আচ্ছা, ইদানিংকালে দেখাটা হয় না, মানে সাংবাদিক হিসেবে দেখেছি কাছ থেকে। তো আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কনফিডেন্স লেভেল ওনার দেখেছি, সেই কনফিডেন্স লেভেল নেই এখানে। এক, দুই হচ্ছে, আপনি কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন ভোটের দিন উনি সকালবেলায় সকাল 7টার মধ্যে উনি রাস্তায় বেরিয়ে পড়েছেন? উনি নিজে বলছেন যে ভোটের আগের দিন উনি সারা রাত ঘুমোননি। না, সেটা তো কেন্দ্রীয় বাহিনীর অত্যাচারের কথা উনি বলছেন। এটা হচ্ছে ওনার টেনশন। মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। উনি জানেন যে ওনার বিদায় আসন্ন, আর উনি অলরেডি মানুষের মনে প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছেন। 4ই মে থেকে উনি অফিসিয়ালি প্রাক্তন হতে চলেছেন। মানুষ যা করার গতকাল করে দিয়েছেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তায় দেন না কেন, পুরোটাই ওনার হাতের বাইরে, খেলা শেষ। আচ্ছা, এই যে এতগুলো মানে গন্ডগোল, অশান্তি হচ্ছে, আমরা বেহালা পশ্চিমটাও একটুখানি আলোচনায় রাখতে চাইবো। এগুলো মানে কেন হচ্ছে এখন? আরেকটি কথা আমি বলতে ভুলে গেলাম, যেটা হচ্ছে হয় না শেষের শুরু, বিগিনিং অফ দ্য এন্ড অফ তৃণমূল কংগ্রেস। দেখুন, অলরেডি গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের মানুষ, যাদের নিয়ে উনি তৃণমূল কংগ্রেস গড়েছিলেন প্রথম দিন থেকে, সেই পার্থ চট্টোপাধ্যায় গতকাল অ্যান্টি মমতা কমেন্ট করেছেন। সেই পার্থ চট্টোপাধ্যায় গতকাল দুপুর ঠিক 11:30 নাগাদ উনি খুব মিনিংফুলি বলেছেন যে কেন উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করেন না, এবং কেন উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছেন, এবং কেন উনি মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন। আপনারা পার্থ চট্টোপাধ্যায়ের বাইকটা শোনান। পার্থ চট্টোপাধ্যায়ের রিয়াকশন আমরা গতকাল দিনভরও দেখিয়েছি। আমি চেষ্টাও করব যদি এই অনুষ্ঠানের মধ্যে সেটা দেখানো সম্ভব হবে। যাই হোক, আমি তাহলে অম্বরীশ দার কাছে একবার একটু সরাসরি চলে যাওয়ার চেষ্টা করি। অনেকগুলো অভিযোগ, আপনারা থাকছেন না ক্ষমতায়, চার্লস নন্দী সিএনএর ক্যামেরায় সরাসরি দাবি করছেন। অম্বরীশ দা, চার্লস বাবুকে স্বাগত জানাবো এবং আপনাদের মাধ্যম দিয়ে সমস্ত দর্শকদের আরো একবার স্বাগত জানাবো। বিষয়টা হচ্ছে যে চার্লস বাবুরা মনে করছেন তারা ইতিমধ্যেই বেশ কিছু ভ্রান্ত ধারণার মধ্যে রয়েছে। তাদের যে বহিরাগত নেতৃত্বরা, অ্যাকচুয়ালি বিজেপির রাজ্যের নেতৃত্ব, রাজ্যের যারা নেতৃত্ব, তাদের তো কোনো অস্তিত্ব ছিল না এই নির্বাচনে। বহিরাগত নেতৃত্ব, বহিরাগত দিল্লির বা ইউপির বা 19টা রাজ্যের যে সমস্ত নেতৃত্বরা, তারাই নির্বাচন পরিচালনা করেছেন। এবং সেই জায়গা থেকে একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে
তো তারা আসলে হিসেবটা বোঝেননি এক্স্যাক্টলি। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন, বডি ল্যাঙ্গুয়েজের কথা উনি বলছেন, মানুষের কাছে আমরা সবসময়ের জন্য দায়বদ্ধ। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা সবসময়ের জন্য দায়বদ্ধ এবং আমরা হাত জোর করেই মানুষের কাছে 365 দিন যাই, মানুষের পাশে থাকি। তো সেটা কোথাও কোনো বডি ল্যাঙ্গুয়েজ, খারাপ বডি ল্যাঙ্গুয়েজ নয়। যখন এই বডি ল্যাঙ্গুয়েজ তিনি প্রকাশ করছেন সেই সময় কিন্তু ভোট নেই, সেই সময় কিন্তু ভোট কিন্তু ওভার হয়ে গেছে, ভোট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মুদ্রা কথা যেটা সেটা হচ্ছে যে 226+ আসন নিয়ে তৃণমূল কংগ্রেস জিতছে এবং বিজেপি যে অত্যাচার এই রাজ্যের মানুষের উপর করেছে একদম ফ্রম দ্য বিগিনিং, মানে একদম ধরুন বাংলার মানুষের টাকা আটকে বিজেপি রাখা তো থেকে শুরু ক্ষমতায় করে নেই, তারা অত্যাচার করলো কি করে? বাংলার মানুষের জন্য যেভাবে করে দিল্লির সরকারের কাছ থেকে, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে যে পাওনা গন্ডা সেগুলো আটকে রেখে বাংলার মানুষকে পদে পদে যে হেনস্থা করা, বাংলার মানুষের ঘরের টাকা আটকে রাখা, বাংলার মানুষের 100 দিনের কাজের টাকা আটকে রাখা, সেখান থেকে বঞ্চনার কথা বলছি, সেইখান থেকে সেটাও তো এক রকমের অত্যাচার। এবং তারপরে লেটেস্ট হচ্ছে এসআইআরটা অ্যাকচুয়ালি চার্লস বাবুরা বুঝতে পারছেন না, হিসেবটা মানে কনক্লুশন টানতে পারছেন না। এই কারণেই তারা ভুল পথে পরিচালিত হচ্ছেন, এই কারণেই যে তারা এসআইআরটাকে ভেবেছেন যে তারা এক একটা কেন্দ্রে কোথাও 13,000, কোথাও 15,000, কোথাও 20,000 ভোট বাদ দিয়ে তারা হয়তো ওই হিসেবের যে অঙ্কটা একটা ওনারা পাটিগণিতের অঙ্ক করেছেন যে এত আমাদের লিড ছিল 2024 সালে, সেখানে এত হাজার ভোট আমাদের ডিলিট হয়ে গেছে সেই কেন্দ্রে, সেখান থেকে তাহলে আমাদের জয়ের অঙ্কটা বেরিয়ে আসবে। কিন্তু আলটিমেটলি এই এসআইআর এর জন্যই যে সাধারণ মানুষ বিজেপির প্রতি বিরক্ত হয়ে, ক্ষুব্ধ হয়ে, সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিত্রাতা হিসাবে মেনে নিয়ে একমাত্র নেত্রী যিনি, একমাত্র নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, একমাত্র দল তৃণমূল কংগ্রেস, যারা মানুষের এই অধিকারের জন্য কাজ করে, সেই জায়গা থেকে কনফিডেন্স আপনি বলছেন কনফিডেন্স বিজেপির বেশ, আপনি বলছেন কনফিডেন্সের কথা। মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট কনফিডেন্ট যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে 226-এর বেশি আসন নিয়ে। আমি আসবো দুজনের কাছেই আসবো, শক্তিদার কাছেও আসবো। প্রধানমন্ত্রী যখন এই মানে প্রচারগুলো চলছে, গত 27 তারিখ, খুব যদি ভুল না করি 27 তারিখ, প্রধানমন্ত্রী বললেন খুব তাৎপর্যপূর্ণ একটা কথা, শপথ গ্রহণ অনুষ্ঠানে আসতে হবে আমাকে, মানে বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠান। কনফিডেন্ট প্রধানমন্ত্রীও বলছেন বিজেপির সরকার তৈরি হবে, ওনার কথার মাধ্যমে তো খুব স্পষ্ট এটা যে বিজেপির সরকার তৈরি হবে এবং শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আসবেন। আমি প্রধানমন্ত্রীর একটু বক্তব্যটা আগে শোনাই, আমি তারপরে আসছি আলোচনায়। দেখুন কি বলেছিলেন। যারা বাংলার মানুষকে জব্দ করতে जहां जहां गया हूं, बंगाल के लोगों का जो मैंने मिजाज देखा है, मैं इस विश्वास के साथ वापस जा रहा हूं कि 4 मई के नतीजों के बाद बीजेपी के शपथ ग्रहण समारोह में मुझे आना ही है। এবার কথা হচ্ছে দুজনেই কনফিডেন্ট সরকার গড়ার ক্ষেত্রে। আমি শক্তিদার কাছে একটু আসি। শক্তিদা, এই মানে যে কনফিডেন্স আমরা দেখতে পাচ্ছি, মানে অম্বরীশদার দাবি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কনফিডেন্ট, প্রধানমন্ত্রী কনফিডেন্ট, নিশ্চয়ই চার্লস দাও দাবি করবেন, কি মনে হচ্ছে? দেখো এবারে আমরা তো গণৎকার নই, প্রেডিকশন এক একজন এক এক রকমভাবে করে। গ্রাউন্ড লেভেলে, জিরো লেভেলে গিয়ে প্রেডিকশন করা বা এক্সিট পোল যেটা দেখাচ্ছে, আমি কোনোটার সঙ্গেই একমত নই। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 230টা আসনে আসবে, প্রধানমন্ত্রী বলছেন 4 মেতে উনি যা পশ্চিমবাংলায় সভা করে যা মানুষের সমাগম দেখেছেন, উনি শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন। বিজেপির প্রধানমন্ত্রী এরকম কথা বহুবার বলে, কোনো সময় বলে আমি 400 আসন পাবো, পায় না। বিজেপির প্রধানমন্ত্রী বলে যে আমি বছরে 15 লক্ষ টাকা করে ব্যাংকে অ্যাকাউন্ট ঢুকিয়ে দেবো, করতে পারে না। 2 কোটি চাকরির কর্মসংস্থান করতে পারে না। কোন প্রতিশ্রুতিটা প্রধানমন্ত্রী রাখতে পেরেছে? আর এদিকে তৃণমূল কংগ্রেসের এই যে বারন্ত 2000 থেকে 2005 সাল মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিজেপির সঙ্গে আঁতারটা না করতেন, তাহলে পশ্চিমবাংলার মাটিতে বিজেপি নামক রাজনৈতিক দলটার কোনো বিস্তার ঘটতো না।